রাশিয়ার সর্বাত্মক হামলায় কাঁপছে ইউক্রেন। ন্যাটো সম্মেলনের আগে কি বড় বার্তা দিল মস্কো? একসময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম কার্যকর প্রতিরক্ষা বলয় হিসেবে বিবেচনা করা হতো। পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা প্যাট্রিয়ট, আইরিস-টি এবং নাসামসের মতো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অসংখ্য রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে আকাশেই ধ্বংস করেছে। কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, পরিস্থিতিও তত বদলেছে। রাশিয়া এখন আর এককভাবে ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহার করছে না, বরং একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শত শত আক্রমণকারী ড্রোন ব্যবহার করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে একযোগে চাপে ফেলার কৌশল গ্রহণ করেছে। সর্বশেষ হামলা সেই পরিবর্তিত যুদ্ধ বাস্তবতারই আরেকটি বড় উদাহরণ। আজ ভোরে ইউক্রেন জুড়ে রাশিয়ায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে অন্তত ২২ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কিয়েভে, যেখানে একাধিক আবাসিক ভবন সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়েছেন। অনেক পরিবার মুহূর্তের মধ্যেই তাদের স্বজন, বাড়িঘর এবং বহু বছরের গড়ে তোলা জীবন হারিয়েছে। এই হামলা আবারও দেখিয়ে দিল, আধুনিক যুদ্ধে সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকাও ক্রমেই বড় ঝুঁকির মুখে পড়ছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী ওই রাতের অভিযানে রাশিয়া ৬৮টি ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি আক্রমণকারী ড্রোন ব্যবহার করেছে। তাদের দাবি, অধিকাংশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ইউক্রেনের ভাষ্য অনুযায়ী সেদিন রাতে নিক্ষেপ করা ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটিও প্রতিহত করা যায়নি। যদি এই তথ্য সঠিক হয়ে থাকে, তাহলে এটি শুধু একটি সামরিক পরিসংখ্যান নয়, বরং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ক্রমবর্ধমান চাপের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এর অন্যতম কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য। সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু উচ্চতায় উড়ে দীর্ঘ পথ অতিক্রম করে লক্ষ্যবস্তুতে পৌঁছায়, কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনেক উঁচুতে উঠে পরে অত্যন্ত উচ্চ গতিতে নিচে নেমে আসে। অনেক ক্ষেত্রে এগুলোর গতি শব্দের গতির কয়েক গুণ বেশি হয়। ফলে লক্ষ্য শনাক্ত করা, ট্র্যাক করা এবং সঠিক মুহূর্তে প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এ কারণেই মার্কিন প্যাট্রিয়টের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সবচেয়ে কার্যকর প্রযুক্তিগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, বর্তমানে তাদের অন্যতম বড় সমস্যা হল প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি। তাদের দাবি, ইউক্রেন এখনও বিপুল সংখ্যক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও ব্যালিস্টিক হামলা মোকাবেলার জন্য পর্যাপ্ত ইন্টারসেপ্টর নেই। তিনি পশ্চিমা মিত্রদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন, শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত কার্যকর সহায়তা প্রয়োজন, কারণ প্রতিটি বিলম্বের মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এই হামলার সময়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন এক সময় হয়েছে যখন ন্যাটোর শীর্ষ সম্মেলনকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। জেলেনস্কি আগেই সতর্ক করেছিলেন যে সম্মেলনের আগে রাশিয়া বড় ধরনের হামলা চালাতে পারে। অনেক বিশ্লেষকের মতে, এমন সময় ব্যাপক হামলার মাধ্যমে মস্কো শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও একটি শক্তিশালী বার্তা দেওয়ার চেষ্টা করছে। এদিকে রাশিয়া দেখাতে চাইছে যে পশ্চিমা সহায়তা সত্ত্বেও তারা এখনও বড় আকারের হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। অন্যদিকে ইউক্রেন চেষ্টা করছে এই হামলাকে সামনে এনে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরতে। এদিকে যুদ্ধ শুধু ইউক্রেনের ভেতরে সীমাবদ্ধ নেই, ইউক্রেন ও রাশিয়ার গভীরে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী তারা সাইবেরিয়ার ওমস্ক তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে, যা ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকা থেকে প্রায় ২৭০০ কিলোমিটার দূরে অবস্থিত। একই সঙ্গে কৃষ্ণসাগর উপকূলের সেভেস্তোপোলের কাছেও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনা দেখিয়ে দিচ্ছে, বর্তমান যুদ্ধ আর শুধু সীমান্ত বা ফ্রন্টলাইনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং হাজার হাজার কিলোমিটার দূরের শিল্পাঞ্চল, জ্বালানি স্থাপনা, বিমান ঘাঁটি এবং সামরিক লজিস্টিক নেটওয়ার্কও এখন সরাসরি যুদ্ধের অংশ হয়ে উঠেছে। রাশিয়ার সাম্প্রতিক এই অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর সমন্বিত কৌশল।
একই সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত ও অতিরিক্ত চাপে ফেলার চেষ্টা করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা এই ধরনের কৌশলকে কম্বিনেড স্ট্রাইক বা সমন্বিত আঘাত হিসেবে বর্ণনা করেন। এর উদ্দেশ্য শুধু লক্ষ্যবস্তু ধ্বংস করা নয়, বরং প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন পরিস্থিতিতে ফেলা যেখানে কোন হুমকিকে আগে মোকাবেলা করা হবে সেই সিদ্ধান্ত নেওয়ায় কঠিন হয়ে পড়ে। এই কারণেই বর্তমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি চাপ তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতি আরও একটি বাস্তবতার সামনে নিয়ে এসেছে। যুদ্ধের 4 বছরেরও বেশি সময় পর এই সংঘাত আর শুধু ট্যাঙ্ক, ট্রেঞ্চ বা আর্টিলারির যুদ্ধ নয়। এটি এখন ক্ষেপণাস্ত্র, ড্রোন, স্যাটেলাইট, গোয়েন্দা তথ্য, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং দূরপাল্লার নির্ভুল হামলার যুদ্ধে পরিণত হয়েছে। যে পক্ষ দ্রুত তথ্য সংগ্রহ করতে পারবে, কার্যকরভাবে আকাশ প্রতিরক্ষা পরিচালনা করতে পারবে এবং প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে নির্ভুল আঘাত হানতে সক্ষম হবে, ভবিষ্যতে কৌশলগত সুবিধা অনেকটাই তার দিকেই ঝুঁকবে। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ন্যাটোর সামনেও তত বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। ইউক্রেনকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আর্থিক সহায়তা দেওয়া এখন আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল ও জটিল হয়ে উঠেছে। একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাও বাড়াতে হচ্ছে। অনেক ভূরাজনৈতিক বিশ্লেষকের মতে দীর্ঘমেয়াদী এই যুদ্ধ ন্যাটোকেও কঠিন কৌশলগত ভারসাম্য বজায় রাখতে বাধ্য করছে। বিশেষ করে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সীমিত উৎপাদন এবং ক্রমবর্ধমান চাহিদা পশ্চিমা দেশগুলোর জন্য একটি বাস্তব চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, রাশিয়ার সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করার কৌশল অনুসরণ করছে। অন্যদিকে ইউক্রেনেও পশ্চিমা সামরিক সহায়তা, উন্নত আকাশ প্রতিরক্ষা এবং দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়িয়ে সেই চাপ মোকাবেলার চেষ্টা করছে। ফলে এই যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু সৈন্য সংখ্যা নয়, বরং প্রযুক্তি, শিল্প উৎপাদন, আকাশ প্রতিরক্ষা, ড্রোন সক্ষমতা এবং আন্তর্জাতিক মিত্রদের সমর্থন কতটা কার্যকরভাবে কাজে লাগানো যায় তার উপরই অনেক কিছু নির্ভর করবে। প্রিয় দর্শক, আপনার মতে রাশিয়ার এই সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে, নাকি পশ্চিমা সহায়তা এবং নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেন আবারও পরিস্থিতি নিজেদের পক্ষে নিয়ে আসবে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।